হাসিনা সরকার পতনের পর বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন সে দেশেরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে। আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। শপথ গ্রহণের জন্য সব যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। এদিকে বিশিষ্ট রাজনীতিবিদ সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতি থেকে সরছে না আওয়ামী লীগ। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো কথা না বললেও আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি একমাত্র আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করতে পারে বলেই মন্তব্য করেছেন জয়। শোনাব। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন হাসিনা, আর সঙ্গে সঙ্গে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপরেই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার
অঙুলে হেলো নেই হাসিনার পতন বলে মনে করছেন অনেকেই। হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হবে বলেই অনুমান ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। আর সেই সময় সেনা প্রধান কি বলেছিলেন শোনাবো আপনাদের। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। তবে আন্দোলনকারী পড়ুয়ারা স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশের সেনা শাসন কোনো মতেই মেনে নেওয়া যাবে না, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হোক নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুসকে। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের তরফে জানানো হয় এই প্রসঙ্গে তারা কথা বলেছেন নোবেল জয়ীর সঙ্গে। দেশের এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে তিনি রাজি হয়েছেন সরকারের দায়িত্ব নিতে। রাষ্ট্রপতির এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়েছিল তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। বৃহস্পতিবার বাংলাদেশের শপথ নেবে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ। এই জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেননি, আর সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। ওখান থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে। তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে, আর এরা সবাই হবে তার অংশীদার। দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনুস বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে
সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। ডক্টর ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখেই বৃহস্পতিবার রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই 15 জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলেই জানা গেছে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করার পরই এই তালিকা চূড়ান্ত হবে। আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন তা নিয়ে যে কোনো রয়েছে ধোঁয়াশা। আর এদিকে সে বিষয়ে ইতিমধ্যেই খানিকটা ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার পাশাপাশি ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে রাজনৈতিক মহলের অন্দরে যে জল্পনা এবং আলোচনা চলছে তাতে উঠে আসছে এই নামগুলি। প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, শিক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী সালিমুল্লাহ খান, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী মঞ্জুর আল মাতিন পিতাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খালেদ মাহিউদ্দিন সম্ভাব্য মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী পিনাকি ভট্টাচার্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী জিন্নুর রহমান, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী আসিফ মাহতাব, অর্থ মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী ববি হাজ্জাজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী শাইখ সিরাজ। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে। এখন এফবিসিসি এর সভাপতি যারা বাইরে যারা, এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছি, আমি তো ছিলাম না, আমি তো কারাগারে ছিলাম, আমার সাথে দেখা হয় নাই। তো আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে, এই ব্যাপারে কথা তো হয়েছেই, আমরা জানতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং ইউনূস সাহেব প্রধান, এটা তো মোটামুটি সর্বসম্মত, ইউনূস সাহেব প্রধান। এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। আমি যেটা রাষ্ট্রপতিকে বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে, এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি। এবং এই যে মারামারি, লুট যেই ঘটনাগুলি ঘটছে, সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, মাইনরিটিদের উপর
হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। ছোট ছোট সমস্ত পরিস্থিতি বিবেচনা করে যেমনটা মনে হচ্ছে, বৃহস্পতিবার রাত 8টার দিকেই হয়তো এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। আর হলেই নতুন সরকার পাবে বাংলাদেশ। সে দেশে গড়ে উঠবে নতুন শাসন এবং শাসক। শুরু হবে স্বাধীন বাংলাদেশের নতুন অধ্যায়। কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সাধারণের কি মতামত রয়েছে শুনবো। উনি বিশ্বের সব জায়গায় ভালো একটা পেজ, আমাদের দেশের এরকম একটা লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়াটাই জরুরি ছিল, কিন্তু ওনারা তো রাজনীতি করে না। ওনারা এই কান্তি লগ্নে ওনারা আইসা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটাই যথেষ্ট। সেক্ষেত্রে এবার দায়িত্ব আসলে কতদিনের জন্য নিতে চান তিনি? যেহেতু স্বল্প সময় নিতে চান না, তাহলে এই বেসামরিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে করার কোনো পরিকল্পনা হচ্ছে কিনা এই ব্যাপারটা আমাদের সচেতন থাকা দরকার। এখানে খুব মানে পরিকল্পিতভাবে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো, জনগণের যে আকাঙ্ক্ষাগুলো, আজকে বৈষম্যহীন সমাজ গঠন, আজকে দুর্নীতিমুক্ত, আজকে দালাল মুক্ত সমাজ গঠনের যে প্রত্যাশা নিয়ে জনগণ আজকে দেশ এই ফ্যাসিবাদী সরকারের পতন করেছে, এই প্রত্যাশাগুলো জনগণের পূরণ করতে হবে। যদি পূরণ করতে না পারে তাহলে কিন্তু আবার দেশ আরেকটি অচল অবস্থার দিকে আবার বিরাজ করবে। তো এই বিষয়গুলো যারা সংশ্লিষ্ট যারা আছেন, যারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, তাদের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আজকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত আমরা সমাজ ব্যবস্থা চাই। আমরা সকলে সাম্যের একটি সমাজ চাই, যেখানে ধনী গরিবের ব্যবধান থাকবে না, যেখানে চোর বাটপার থাকবে না, এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই। আমরা আশা করব আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকার আসবেন সেই বিষয়গুলো গুরুত্ব দেবেন। তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাঙালি জাতি কিন্তু মানুষকে ক্ষমতা দিতেও পারে, আবার নিতেও পারে। আজকে ছাত্র সমাজ যে ভূমিকা রাখছে, ছাত্রদেরকে আমি স্যালুট জানাই। তাদের আজকে এই রক্তের বিনিময়ে, আজকে এই যে মাদের আজকে আর্তনাদের বিনিময়ে আজকে দেশের যে মানে ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে, এটি যেন আগামীতে যারা আসবেন তারা এই ইতিহাসকে সামনে নিয়ে কাজ করবেন এবং দেশ ও জাতিকে বাঁচাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, বাংলাদেশে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। এবার এই অধ্যায়ের রূপরেখা কেমন হয় সেদিকেই মুখিয়ে গোটা বিশ্ব।